হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের দাবির কিছুটা অংশ, যে অংশটুকু 2024 সালের সিবিএসই এবং মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের অন্তর্গত। যেহেতু তোমাদের পরীক্ষা কাছে এসে গেছে, তাই সময় সাশ্রয়ের জন্য কয়েকটি পর্বে রচনাংশের ব্যাখ্যা এবং সেই অংশটুকুর মধ্যে যতগুলি প্রশ্ন আসতে পারে প্রত্যেকটি প্রশ্নোত্তর আলোচনা করে দেব, যাতে তোমরা একই সঙ্গে পাঠ্যাংশটি খুব ভালোভাবে বুঝে নিতে পারো, সেই সঙ্গে প্রশ্নোত্তরও তৈরি করে ফেলতে পারো। শুরু করছি পথের দাবি রচনাংশের প্রথম পর্ব। তার আগে প্রতিদিনের মতো বলে নিই, যদি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসছি আজকের পাঠে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। উপন্যাসের মাঝখান থেকে যেহেতু কিছুটা অংশ তুলে দেওয়া, তাই পুলিশ স্টেশনে কে প্রবেশ করেছে, কেন প্রবেশ করেছে, সেটা তোমাদের এইখানে বলা নেই। ধীরে ধীরে যত আমরা এগোতে থাকবো পাঠ্যাংশে, তত আমরা তার উত্তরটি পেয়ে যাব। কিন্তু বোঝানোর সুবিধের জন্য শুরুতেই তোমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি কে এবং কেন পুলিশ স্টেশনে এসেছিল। পথের দাবি উপন্যাসের গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল অপূর্ব। এই অপূর্ব কর্মসূত্রে রেঙ্গুনে এসেছিল। আগের দিন রাতে তার ঘরে চুরি হওয়ায় রিপোর্ট লেখানোর জন্য সে পুলিশ স্টেশনে এসেছিল। যে পুলিশ স্টেশনের বড় কর্তা ছিলেন তারই অত্যন্ত পরিচিত এক ব্যক্তি নিমাইবাবু। সুতরাং এবারে তোমরা সহজেই বুঝতে পারছো যে পুলিশ স্টেশনে অপূর্ব প্রবেশ করে দেখে 6 জন বাঙালি মোটঘাট নিয়ে, অর্থাৎ তাদের মালপত্র নিয়ে বসে আছে, এবং জগদীশবাবু, যিনি অবশ্যই একজন পুলিশ কর্তা, তিনি তাদের সেই বাক্স প্যাঁটরা খানা তল্লাশি শুরু করে দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আরেকটি ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। বোঝা যাচ্ছে কোনো কিছু সন্দেহ করে মোট 7 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের প্রতি সন্দেহ অত্যন্ত বেশি, তাকে সেই জন্য আলাদা করে আলাদা ঘরে আটকে রাখা হয়েছে। বাকি 6 জনকে একটু ওপর ওপর খানা তল্লাশি করে ছেড়ে দেওয়া হচ্ছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জলহাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। এবার একটু একটু করে এদের পরিচয় জানা যাচ্ছে। এরা সকলেই বার্মায় তেলের খনিতে কাজ করছিল, মিস্ত্রির কাজ, কিন্তু সেখানকার জলহাওয়া সহ্য না হওয়ায় রেঙ্গুনে চলে এসেছে চাকরির আশায়। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। এই যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, এই লাইনটি আন্ডারলাইন করতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝানো হচ্ছে? সব্যসাচী মল্লিকের পরিচয় দাও। পলিটিক্যাল সাসপেক্ট বলতে বোঝানো হয়েছে পরাধীন ভারতবর্ষকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করার জন্য যে যুবক বা তরুণদের দল নিজেদের জীবন বিপন্ন করে স্বাধীনতা সংগ্রামে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন, তাদেরকেই বলা হতো পলিটিক্যাল সাসপেক্ট বা রাজদ্রোহী। তেমনই একজন নামকরা পলিটিক্যাল সাসপেক্ট বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই সব্যসাচী মল্লিক। এবারে সব্যসাচী মল্লিকের যে পরিচয়, সেটা আমরা ধীরে ধীরে, অর্থাৎ ক্রমশ প্রকাশ্য সেই রহস্য গল্পে লেখা থাকে, সেরকম ক্রমশ জানতে পারবো যত এই রচনাংশটি আমরা পাঠ করতে থাকবো। এই উত্তরটিও পরবর্তীকালে তোমাদের ডিটেইলে বলে দেব। লোকটি কাশিতে কাশিতে আসিল,
অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করিয়ার বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। এই যে লাইনটি, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, কার উদ্দেশ্যে এই কথাটি বলা হয়েছে, কেন বলা হয়েছে, প্রশ্ন আসতে পারে। উত্তর হবে, পথের দাবি উপন্যাসের নায়ক, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিক সন্দেহে যে লোকটিকে রেঙ্গুনের পুলিশ স্টেশনে ধরা হয়েছিল তার সম্পর্কে এই কথাগুলি বলা হয়েছে। কেন বলা হয়েছে? লোকটিকে যখন নিমাইবাবুর সামনে আনা হয় তখন সে কাশতে কাশতে আসে এবং এইটুকু কাশির পরিশ্রমে অত্যন্ত হাঁপাতে থাকে। এতটাই ভগ্ন স্বাস্থ্যের অধিকারী ছিল লোকটি যে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়েছে। সেই জন্যে তার সম্পর্কে বলা হয়েছে যে সংসারের মেয়াদ বোধ করে বেশি দিন নাই, অর্থাৎ সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এই লাইনটিও খুব ইম্পর্টেন্ট। কার চোখের দৃষ্টির কথা বলা হয়েছে সেই দৃষ্টির বর্ণনা দাও। কার চোখ, সেই চোখের দৃষ্টির কথা বলা হয়েছে না পলিটিক্যাল সাসপেক্ট অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিকের ছদ্মবেশে যে লোকটিকে ধরা হয়েছিল তার কথা বলা হয়েছে, তার দৃষ্টির কথা বলা হয়েছে। সে দৃষ্টির বর্ণনায় এবার আমরা আসছি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে চাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। অর্থাৎ সেই চোখের দৃষ্টি যেন বর্ণনার অতীত, বর্ণনা করা যায় না। মানে সাধারণভাবে যে আমরা চোখের বর্ণনায় বলতে পারি চোখ বড়, ছোট, টানা কি গোল গোল, অথবা ভীষণ উজ্জ্বল বা ম্লান, এরকম কিছুই সে চোখ সম্পর্কে বলার উপায় নেই। শুধু এইটুকুই বোঝা যায় সেই চোখের দৃষ্টি এত গভীর যে তার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। মনে হয় যেন সেখানে কোনো কপটতা, কোনো ভণ্ডামি চলবে না, তার থেকে যেন সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এই হলো সে দৃষ্টির বর্ণনা। ইহারে কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। এই যে তিনটি লাইন, এই তিনটে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে। এই যে প্রথম লাইনটা তুলে যেমন বলতে পারে যে ইহারি কোন অতল তলে, ইহারি বলতে কিসের কথা বলা হয়েছে, অথবা কেবল এই জন্যেই যেন সে আজও বাঁচিয়ে আছে, কিসের জন্য সে আজও বাঁচিয়ে আছে, কে বাঁচিয়ে আছে। কিংবা যদি এই লাইনটি তুলে বলা হয় অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল, অপূর্ব কিসের দিকে মুগ্ধ হয়ে চাহিয়াছিল, কেন চাহিয়াছিল। তিনটিরই প্রশ্ন একই ধরনের হবে। ইহারি বলতে কিসের কথা বলা হয়েছে, অথবা অপূর্ব কিসের দিকে তাকিয়েছিল, অথবা কেবল এই জন্যই সে বাঁচিয়ে আছে, কিসের জন্য বাঁচিয়ে আছে। এই তিনটেরই উত্তর হবে রেঙ্গুনের পুলিশ স্টেশনে পলিটিক্যাল সাসপেক্ট বা স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিক সন্দেহে যে লোকটিকে ধরা হয়েছিল সেই লোকটি অত্যন্ত ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হলেও তার চোখ দুটি ছিল ব্যতিক্রমী, অত্যন্ত গভীর। সেই দৃষ্টির কথাই এখানে বলা হয়েছে। এটাই হবে এর উত্তর। এবারে সেই দৃষ্টির পরিচয় দাও। সেই দৃষ্টির বর্ণনা কিন্তু একটু আগে দিয়েছি। কেন এই কথা বলা হচ্ছে এই প্রশ্নের উত্তরে বলতে হবে এই যে একটু আগে লোকটির দৃষ্টির বর্ণনা দিলাম সেইটুকু তুলে দিয়ে তার সঙ্গে যোগ করতে হবে ভগ্ন স্বাস্থ্যের অধিকারী সেই লোকটিকে হঠাৎ দেখলে মনে হয় যেন সে আর বাঁচবে না, কিন্তু তার ওই দৃষ্টিটুকু দেখলে যেন মনে হয় ওই দৃষ্টির মধ্যেই তার প্রাণ শক্তি লুকিয়ে রয়েছে। ওই দৃষ্টির সামনে যেন মৃত্যুও ভয় পায়, তাই মৃত্যু তার কাছে ঘেঁষতে পারছে না।
এই কারণে অপূর্ব মুগ্ধ হয়ে সেই দিকে তাকিয়েছিল, অথবা এই কারণে মৃত্যু তার দিকে খিঁচতে পারছে না বলা হয়েছে। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? লোকটির অত্যন্ত ভগ্ন স্বাস্থ্য হলেও তার ওই যে অসাধারণ দৃষ্টি, অসাধারণ চোখ দুটি, সেই দিকে যখন অপূর্ব মুগ্ধ হয়ে তাকিয়েছিল, সেই সময় নিমাইবাবু তার দৃষ্টি আকর্ষণ করে, মানে অপূর্বর দৃষ্টি আকর্ষণ করে বলে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এই লাইনটিও কিন্তু ইম্পর্টেন্ট। এটি তুলে প্রশ্ন আসতে পারে যে বাবুটি বলতে কার কথা বলা হয়েছে, কেন এই কথা বলা হয়েছে? বাবুটি বলতে কার কথা বলা হয়েছে বারবার, এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি এর আগে। আচ্ছা, কেন বলা হয়েছে তার উত্তর আমরা এর পরের অংশটুকুতেই পাবো। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। এই লাইনটিও তুলে দিয়ে এই একই ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ অপূর্ব কার পরিচ্ছদের দিকে দৃষ্টিপাত করেছিল এবং কেন সে মুখ ফিরিয়ে হেসেছিল, তার উত্তর হবে এই অংশটুকু যেটি এখন বলবো। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে, এমনি ছোট করিয়া ছাঁটা। মাথায় চেরা সিঁথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নাই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা, বার্নিশ করা পামশু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। এই অংশটুকু শুনতে শুনতে তোমরা যদি কল্পনায় সেই মূর্তিটি দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে কতটা উদ্ভট ও হাস্যকর ছিল এই সাজ পোশাক। লোকটির মাথার সামনের দিকে ছিল বড় বড় চুল, যেটি একেবারে জবজবে করে লেবুর তেল মাখানো, অথচ ঘাড়ে এবং মাথার পেছন দিকে চুল একেবারে ছোট করে ছাঁটা, আর সেই সঙ্গে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তার বুক পকেটে আবার একটা বাঘ আঁকা রুমাল লুকিয়ে দিচ্ছে, বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি তুতি মতো করে হয়তো পরা রয়েছে, পায়ে আবার সবুজ রঙের ফুল মোজা, তাতে আবার লাল ফিতে দিয়ে বাঁধা, বার্নিশ করা পাম্পশু, তার তলাটা মজবুত করতে লোহার নাল দিয়ে বাঁধানো, আর হাতে হরিণের শিঙের হাতল দেওয়া একটা ছড়ি। মানে সব মিলিয়ে একটা খুব উৎকট সাজ পোশাক লোকটির রয়েছে। সেই জন্যেই নিমাইবাবু বলেছেন যে শখ 16 আনাই বজায় আছে, স্বাস্থ্য চলে গেলেও, এবং এরকম উৎকট সাজ দেখে যে কারুরই হাসি পাবে, সেই জন্যেই অপূর্ব মুখ ফিরিয়ে হেসেছিল। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন। আচ্ছা, এই যে এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন, যাকে খুঁজছেন সে নয়, আমি তার জামিন হতে পারি, এবং যাকে খুঁজছেন তার কালচারের কথাটা ভেবে দেখুন, এই দুটো লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে যে এই কথা কে কার উদ্দেশ্যে বলেছিল, কেন বলেছিল, অথবা প্রসঙ্গ নির্দেশ করো। এই কথাটি অপূর্ব নিমাইবাবুকে বলেছিল, আর এই কথাগুলি সে বলেছিল উপন্যাসের নায়ক, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিক সন্দেহে যে লোকটিকে পুলিশ স্টেশনে ধরে রাখা হয়েছিল তার উদ্দেশ্যে। প্রসঙ্গ যদি বলে, সেক্ষেত্রে বলতে হবে যে রেঙ্গুনের পুলিশ স্টেশনে অপূর্ব যখন তার ঘরে চুরি হওয়ার রিপোর্ট লেখাতে গিয়েছিল, সেই সময় কয়েকজনকে ধরা হয়েছিল, যাদের মধ্যে একজনের প্রতি খুব বেশি রকমের সন্দেহ ছিল যে সেই লোকটি ছদ্মবেশী স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিক। কিন্তু সেই লোকটিকে যখন সামনে আনা হয়,
তখন তার বেশভূষা দেখে এই কথাগুলি অপূর্ব নিমাইবাবুকে বলেছিল। কেন বলেছিল? কারণ যাকে ধরার জন্য এত কিছু, সেই সব্যসাচী মল্লিক ছিলেন একজন বিলেত ফেরত ডাক্তার এবং বহু ভাষাবিদ পণ্ডিত। এই রকম একজন মানুষের সঙ্গে তাদের সামনে ধরে আনা এই লোকটির শিক্ষা ও রুচির কোনো রকম যে সংস্রব থাকতেই পারে না, এ কথা মনে করে অপূর্ব নিমাইবাবুকে এই কথাগুলি বলেছিল। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। এই লাইনটিও ইম্পর্টেন্ট, প্রসঙ্গ নির্দেশ করো। এবং নিমাইবাবুর চুপ করে থাকার কারণ কি ছিল? প্রসঙ্গ হলো এইটাই, স্বাধীনতার সংগ্রামী সব্যসাচী মল্লিক সন্দেহে যাকে ধরা হয়েছিল, তাকে দেখে অপূর্ব যখন নিমাইবাবুকে বলেছিল যে এই লোকটি কিছুতেই সব্যসাচী মল্লিক হতে পারে না, তখন নিমাইবাবু তার কথায় সম্পূর্ণ সায় দিতে না পেরে চুপ করেছিলেন। কারণ নিমাইবাবু ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন পুলিশ অফিসার। তিনি ভালো করেই জানতেন সব্যসাচী মল্লিক ছদ্মবেশ ধারণে এবং পুলিশের চোখে ধুলো দিতে কতখানি পারদর্শী। সেই জন্যেই তিনি অপূর্বর কথায় পুরোপুরি সমর্থন জানাতে না পেরে চুপ করেছিলেন। নিমাইবাবু হাসিয়া ঘাট নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আজ্ঞে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। এই পর্যন্তই আমাদের প্রথম পর্বটুকু রইল। পরের দিন এর পরের খানিকটা অংশ এইভাবেই আলোচনা করব এবং প্রশ্নোত্তর বলে দেব। খুব তাড়াতাড়ি পরের ভিডিওটি নিয়ে ফিরে আসছি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।